কেউ দায় নিচ্ছে না তো। মুশকিল তো এখানেই। আমরা তো কাল থেকে বলছি যে 10টা মানুষের প্রাণ চলে গেল, নিরীহ প্রাণ। উৎসবের আগে, উৎসবের মরশুমের মধ্যে ঢুকছি আমরা, উৎসবের ঠিক আগে 10টি পরিবার তাদের প্রিয়জনকে হারালো। কে দায় নেবে? মুখ্যমন্ত্রী সিএসসির দিকে বল ঠেলে দিচ্ছে। কোন সিএসসি? যে গোয়েন্কাদের থেকে মুখ্যমন্ত্রীর দল, মুখ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন, তৃণমূল সরকারে বসেছে 464 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ভেট নিয়ে, এই গোয়েন্কাদের থেকে। এখন হচ্ছে যে এই বল ঠেলাঠেলি চলছে। সিএসসি তো দায়ী বটেই, কিন্তু দায় সরকারের নেই, দায় পৌরসভার নেই, দায় মেয়রের নেই। 10টা মানুষ মরে গেল, মেয়র কি করছে? মুখ্যমন্ত্রী কি করছে? এ তো স্পষ্ট যে কলকাতা মহানগরকে কার্যত একটা মৃত্যু ফাঁদে পরিণত করা হয়েছে। কোনো আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম নেই, সব জায়গায় বেহাল, পাম্পিং স্টেশনগুলো বেহাল হয়ে পড়ে আছে। কেন এই ধরনের ডিজাস্টার পরবর্তী সময়ে তাকে কোপ আপ করবার, সেই ডিজাস্টার ম্যানেজ করবার কেন কোনো পদ্ধতি, নির্দিষ্ট ব্লুপ্রিন্ট পৌরসভার কাছে থাকবে না? পৌরসভাটা আছে কি করতে? পয়সা খেতে? পৌরসভাটা আছে কাউন্সিলররা পাড়ায় পাড়ায় বগল বাজিয়ে টাকা তুলবে, তোলা তুলবে, তার জন্য পৌরসভা? মেয়র আছে কি স্যান্ডো গেঞ্জি পরে টাকা খেতে? এটাই মেয়রের কাজ ধরে নিতে হবে তাহলে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মেয়র ছিলেন কলকাতা পৌরসভার, ওই সময় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ ডিজাইন তৈরি করা হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে। তারপর সেটা ইমপ্লিমেন্ট করার কাজ শুরু হয়ে গেছিল, সেই কাজ বন্ধ করে দিল তারপরের দুই মেয়র। একজন তোয়ালে মুড়ে টাকা নিতে ব্যস্ত থাকলো এবং আরেকজন এই স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে ব্যস্ত থাকলো। আর কলকাতার মানুষকে ক্রমশ এই মৃত্যু ফাঁদের দিকে ঠেলে দেওয়া হলো। যে সরকারের অভিমুখটা হচ্ছে যে কোনো কিছু হলেই, মানে কালীঘাটে জলের কল খারাপ হলে স্কুল ছুটি ঘোষণা করা যাবে, কারণ এই 2-3 দিন স্কুল ছুটি থাকলে মিড ডে মিলের টাকাটা বাঁচিয়ে নেয় এরা। আর এই মিড ডে মিলের টাকা পরবর্তীতে ওই বাংলা নিজের মেয়েকে চায় লেখা হোর্ডিং, ওই হোর্ডিং বানাতে খরচা করা হয়। এই দুর্নীতির চক্রটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু হবে সবাইতেই স্কুল ছুটি সবার আগে, এই কারবারটা শুরু করেছে। ওই টাকাগুলো তো হচ্ছে যে যেগুলো মানুষের জন্য করবার জন্য টাকা, যে টাকাগুলো দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম হতে পারত, যে টাকা দিয়ে হচ্ছে যে এই গোটা কলকাতার যেখানে যত অবিন্যস্ত ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো যত্ন নিয়ে সেগুলো মেরামত করা যেত, সেই টাকা তো দান খয়রাতি করে বেরিয়েছে, সেই টাকা তো ক্লাবে ক্লাবে দিয়ে বেরিয়েছে, সেই টাকা দিয়ে তো মোচ্ছব হচ্ছে এখন প্রতিদিন। সেই টাকা দিয়ে হচ্ছে একদিকে মানুষের প্রাণ যাচ্ছে, আর একদিকে মহালয়ার আগে থেকে ফিতে কাটাকাটি চলছে। একটা কারখানার ফিতে কাটতে পারেনি, আর 10টা মানুষ মরে গেছে তখনও অনলাইনে ফিতে কাটছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এর থেকে নির্লজ্জ, অমানবিক আর কিছু হতে পারে না। জল দানবের মধ্যে কলকাতা মহানগরকে ফেলে দিয়েছে এই রাজ্যের সরকার, এই পৌরসভা। এত দুর্নীতি করেছে, মানুষের জন্য করবার জন্য যে টাকা, সেই টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে ঢুকিয়ে, আমি আবারও বলছি, একটা মৃত্যু ফাঁদ তৈরি করা হয়েছে গোটা কলকাতা মহানগরকে কেন্দ্র করে। উনি চান এই জিনিস হোক, তো পরিষ্কার। উনি ওই একবার কাঁদতে কাঁদতে বলেছিলেন না, আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না। আসলে ওনার মনের ভেতর মূল কথাটা ছিল, আমাকে কলকাতার মানুষকে মারতে দিল না। মারলো, 10 জনকে মারলো। ফেলিয়ারে বোঝাই যাচ্ছে এই ধরনের ডিজাস্টার ম্যানেজ করবার মতন কোনো পরিকাঠামো কিছু নেই সরকারের। টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। মুশকিল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারের জন্য এতগুলো মানুষকে মরে যেতে হবে, এটা সব থেকে দুর্ভাগ্যজনক। পকেটের দিকে ওদের নজর, কোনো রাজ্যের দিকে নজর নেই, রাজ্যের মানুষের দিকে নজর নেই। কিভাবে নিজেদের পকেট ভরাবে সেই দিকে কেবলমাত্র নজর আছে। ব্যানার্জি ফ্যামিলির প্রপার্টি কিভাবে বাড়বে সেই দিকে কেবলমাত্র নজর আছে। দুয়ারে মৃত্যু দেখতে পাচ্ছি আসলে এই রাজ্যের সরকারের যে দায়, এই রাজ্যের সরকার হচ্ছে গিয়ে মহলদবিয়াতে বলে দিচ্ছেন যে এই দায় আমাদের না, সেই রাজ্যের সরকার। তো কলকাতার এই ধরনের দুর্গতি, জল জমা, মানুষের মৃত্যু, এই ধরনের দুর্গতি বহুদিন ধরে চলছে। তোমরা যদি ভেবে দেখো, মানে একটু যদি পেছনে তাকিয়ে দেখো, খুব বেশি দিন যেতে হবে না, এই 4-5 মাস হতে যদি দেখো, দেখবে কলকাতা শহরের বহু জায়গায়, বহু প্রান্তে হচ্ছে যে এরকম জল জমেছে এবং হচ্ছে তাতে মানুষের মৃত্যু হয়েছে। রাজভবন সংলগ্ন এলাকা, রাজভবনের সামনে এত পরিমাণে ওপেন ওয়্যারিং, সেখানে দাঁড়িয়ে জল জমেছে। একজন যুবক, সে হচ্ছে গিয়ে ফিরছিল অফিস থেকে, সে ওখানে হচ্ছে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনাটা আজকে থেকে 4 থেকে 5 মাস আগে। এরকম কলকাতা শহরের নানা জায়গায় ইলেকট্রিক শক খেয়েছে এবং মারা গেছে। এই ঘটনা কলকাতা শহরে জল জমেছে
নিচু জায়গা সেইখানে আছে। সেই সংখ্যাটা ওই 1-2-তে আটকে ছিল বলে বোধহয় আমাদের চোখে লাগেনি এতদিন। সংখ্যাটা কালকে যখন একই দিনে 10টা মানুষ হয়ে গেছে না, সেই জন্য বোধহয় আমাদের অনেক বেশি চোখে লেগেছে। দুয়ারে দীঘা কিংবা দুয়ারে মৃত্যু, এই কোন কথাটা ভুল আমাকে বলো তো? যে মানুষগুলো মারা গেছে তারা একেবারে নিম্ন, মানে মানে কি বলবো, নিম্ন মধ্যবিত্ত মানুষ, ঠিক আছে? তারা তাদের রুটি রুজির জন্য রাস্তায় নেমেছিলেন, জীবন জীবিকার জন্য রাস্তায় নেমেছিলেন। তাদের অপরাধ তো ছিল না রাস্তায় নামা। ওই কালকে যে ছবিটা বারংবার বহু সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, একটা পুলিশের চেকপোস্ট, তার পাশে না সাইকেলটা পড়ে আছে আর উবুর হয়ে জলে ভাসছে। তোমরা দেখেছো সেই ছবি অনেকে? মানে উনি সাইকেলে করে যাচ্ছিলেন, কারেন্টের শকটা লেগে উনি মারা গেছেন ওখানে। অপদার্থতা কার? ওনার তো কাজ ছিল না যে ইলেকট্রিকের তারটা ঠিক করে রাখা, কাজটা তো ছিল সরকারের, কাজটা ছিল সিএসসি। সরকারের কাজ ছিল সিএসসি কে দিয়ে ওটা করিয়ে নেওয়া, সেইটা কি সরকার কোথাও দাঁড়িয়ে করাতে পেরেছে? 10টা মানুষের প্রাণ চলে গেল, কলকাতা শহরে উৎসব হবে, কিন্তু সেই উৎসবে কালকের দিনে দাঁড়িয়ে 10টা মানুষ মারা গেছে, তারপরেও হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি মানে ভার্চুয়ালি ফিতে কাটছে, উদ্বোধন করছে পুজোর। কিন্তু যে মানুষ, ওই যে তৃণমূল বলছে আজকে যে এটাই কলকাতা, যে কালকে জল ছিল আজকে জল নেমে গেছে। আচ্ছা, এটা বলতে পারো তো কালকে প্রাণটা ছিল, মাঝখানে ছিল না, আবার সেই প্রাণটা ফিরে এসছে? এই যে 10টা মানুষের প্রাণ গেল, এই দায়টা কে নেবে? সিএসসি নেবে না মমতা ব্যানার্জি নেবে? না আবার হচ্ছে ধাক্কাধাক্কি করবে যে কে দায় নেবে সেই নিয়ে? কলকাতা শহরের নিকাশি ব্যবস্থার উন্নতি অবিলম্বে করা প্রয়োজন আছে। আর যদি না হয়, এই ধরনের মর্মান্তিক দৃশ্য হয়তো আমাদের আরো দেখতে হতে পারে। ক্ষতিপূরণ দিলে তো মানুষটা ফিরে আসে না। উনি দেখেন ধর্ষণ হলে ক্ষতিপূরণ দেন, মানুষ মারা গেলে ক্ষতিপূরণ দেন, হয়তো নিশ্চিতভাবে কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মেটে, কিন্তু গোটা মানুষটাকে কোনোদিন ফিরিয়ে আনা যায় না। আর পুজোর ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে যাতে ক্লাবগুলো পকেটে থাকে। আবার দেখবে যে যে সকল ক্লাব হচ্ছে গিয়ে অনুদানকে রিফিউজ করেছে, সেই সকল ক্লাবকে কিন্তু আবার হচ্ছে গিয়ে সাইডলাইন করছে, কর্নার করছে এই রাজ্য সরকার। মানে অনুদানটা দিচ্ছি মানে অনুদানটা নিতেই হবে। অনুদানটা নিলে তুমি হচ্ছে আমার মানে কথা শুনে উঠবে আর বসবে। এটা যদি না হয়, এটা যদি কেউ রিফিউজ করে, তাহলে তাকে হচ্ছে গিয়ে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া, এটাও এই রাজ্য সরকারের ট্যাকটিক্স। তোমাদের কাছে অনুরোধ করবো, তোমরা একটু যে সকল ক্লাবগুলোতে এবারে হচ্ছে অনুদান রিফিউজ করেছে, কলকাতায় আছে, বাংলার বিভিন্ন প্রান্তে আছে, তোমরা তাদের কাছে গিয়ে একটু তাদের মুখের সামনে বুমটা ধরো যে তাদের উপর আসলে এই পাড়ার পোষা তৃণমূলের দ্বারা কি লেভেলের অত্যাচারটা। এই জন্যই তো বলছে এটা সরকারের উন্নাসিকতা। আবহাওয়া দপ্তর তো আগেই বলেছিলেন যে বৃষ্টিটা হবে, তাহলে বৃষ্টিটা হতে পারে এটা বুঝেই তাহলে হয়তো স্কুলটা ছুটি দেওয়ার প্রয়োজন ছিল। বহু ক্যাম্পাসে ভর্তি চলছে, ফিজিক্যাল ভেরিফিকেশন ছিল গতকাল এবং আজ, ঠিক আছে? কালকে হঠাৎ করে কলেজটাকে ছুটি ঘোষণা করে দিল, মানে আবার এই ভর্তির ব্যবস্থাটা স্থগিত রয়ে গেল। এই যে জীবন নিয়ে সর্বস্তরে, মানে চাকরি হতে পারে, পড়াশোনা হতে পারে, মানুষের জীবন হতে পারে, নিকাশি ব্যবস্থা হতে পারে, সর্বত্র এই রাজ্যের সরকারের সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই উন্নাসিকতা যদি না থাকে, মানুষের কাছে বামপন্থীরা গিয়ে, এসএফআই কমরেডরা গিয়ে, ছেলেমেয়েরা গিয়ে যখন হস্টেলে ত্রাণ দিচ্ছে, কুণাল ঘোষ হচ্ছে গিয়ে ভাড়ামো করতে গিয়ে গ্যারডোলের সামনে চেয়ার নিয়ে 10জনকে নিয়ে বসে আছে, সেটাকে ছবি করে সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে। এই দুঃসাহসী আস্পর্ধা ওনার হয় কোথা থেকে? যেখানে মানুষ মারা যাচ্ছে, এই ছাবলামোগুলো করার উনি বুঝতে পারেননি, সেটার মানে মাসুল, সেটার খেসারত 10টা মানুষের জীবন গিয়ে গেল, তাই তো? উনি বুঝতে পারেননি বলে, তাহলে উনি অপদার্থ, নিজের জায়গা ছেড়ে দিন। বুঝতেই যখন পারেননি, তাহলে হচ্ছে কি নিজের জায়গা ছেড়ে দিন, মানে যেটার জন্য আপনি মানে ফ্রুটফুল না, বেটার করে সার্ভ করতে পারছেন না, ভাবতেই পারছেন না যে অন্য কিছু হতে পারে, তাহলে সেই জায়গায় তো ওনার বসে থাকার কোনো মানেই নেই। দেখো, বরানগর, বিধাননগর, যে দুটো জায়গা বললে, কাল দুটো জায়গায় আমি নিজের চোখে দেখেছি, যে দুটো জায়গার কথা বললে। এবং আরো যদি স্পেসিফাই করি, বরানগর এবং এন্টায়ার বিটি রোড, ঠিক আছে? মানে কলকাতা থেকে ঢুকছে উত্তর চব্বিশ পরগনায় যে গোটা জায়গাটা, একটু জল হলে গোটা মেন রোড, ওটা মেন রোড না নদী তুমি বুঝতে পারবে না। এটা কালকে বলে না, শুধু এটা হচ্ছে। এই এত নতুন নতুন হচ্ছে গিয়ে এমএলএ এমপি আসছে, সবই আসছে, কিন্তু ওইখানকার মানুষের আর উন্নতি হচ্ছে না। উন্নয়নটা না কোথাও দাঁড়িয়ে হচ্ছে স্থগিত হয়ে গেছে। মানে সে একেবারে 2011 সালের পর থেকে উন্নয়ন স্থগিতই ছিল, 2025 সালে উন্নয়ন স্থগিতই আছে। না, পুজোর আগে তো পেডিকিউর ম্যানিকিউর করেছিল, হয়তো স্পাটা করেছিল, পাটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর বৃষ্টির জমা জলে নামে। রাজনীতি না করে হঠাৎ করে হচ্ছে গিয়ে অরাজনৈতিক কাউকে এনে একটা তুমি দাঁড় করিয়ে দেবে ভোটে, তাকে হচ্ছে গিয়ে মানুষ ভোট দিয়ে জেতাবে, তারপরে তো এক্সপেকটেশন ফুলফিল হবে না। এই কথা তো আমরা বলেছি, আমাদের যেখানে যা যা ক্যান্ডিডেট থাকেন যখনই নির্বাচনে, তুমি দেখবে না কাউকে দুদিন আগে তৃণমূলের পতাকা ধরে তৃণমূল করতে এসছি, মানে তৃণমূল করতে এসছি বলে তৃণমূল যেমন করে ক্যান্ডিডেট করে দেন, আমাদের দলের তো ওইভাবে কোনোদিন ক্যান্ডিডেট হয় না। বহু বছরের, বহু দিনের ছাত্র আন্দোলন করা, যুব আন্দোলন করা, পার্টি করা, এই সকল স্তরের নেতৃত্বদের আমরা হচ্ছে কি ক্যান্ডিডেট করি, যাতে তারা জিতলে সাধারণ মানুষকে সার্ভ করতে পারে। তার জীবনের একমাত্র মোটো যাতে হয় সাধারণ মানুষকে সার্ভ করা, কিন্তু সেটা তো তৃণমূল করে না।
জায়গায় জায়গায় ট্রেন প্ল্যাটফর্মের উপর প্রায় হচ্ছে গিয়ে হাঁটুর নিচে জল ছিল। হাঁটুতে জল ছিল। লালগোলা প্যাসেঞ্জার যে ট্রেন, তার মানুষকে কিন্তু বড্ড হয়রান হতো। ট্রেন কিন্তু আনা হয়েছিল, কিন্তু ট্র্যাকে আনা যাচ্ছিল না কোনোভাবে। ওটা হাওড়া ডিভিশনটায়, লালগোলার তো ছিল শিয়ালদা স্টেশনের ওপর, যতটা জল তোমায় বললাম। কালকে হাওড়াতে মানে তোমার লিলুয়ার পর থেকে, আর ওদিকে তোমার হচ্ছে দাসনগর ঠাসনগরের পর থেকে ওই তোমার মেদিনীপুর লাইনে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেছে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নিয়ে, একটা স্টেশনের গ্যাপ। মানে আউটার থেকে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকেছে এই সময়। শোনো, জল জমে গেছে, রেল কর্তৃপক্ষ যে ভোগান্তি দেখার কথা তুমি বলছো, জলটা জমেছে, রাজ্য সরকারও কাজ করছে না। আর রেল কর্তৃপক্ষ দেখবে, সে তো হচ্ছে গিয়ে সেন্ট্রাল মিনিস্ট্রি হচ্ছে গিয়ে ইয়ে করে, মোদীর সরকার করে। বলেছে মমতা করছে না, তোমার করে কাজ কি আছে? করেনি। মানুষের ভোগান্তিতে আসলে হচ্ছে গিয়ে কোনো সরকারেরই, দুই সরকারের কোনো সরকারের কিছু যায় আসে। অনেকক্ষণ ট্রেন বন্ধ ছিল, মানে কালকে প্রায় সকাল থেকে ট্রেন চলেনি প্রায় বিকেলবেলা পর্যন্ত। যেগুলো তুমি যেগুলো বলছো বাতিল, বলো তাহলে সর্বত্রই ট্রেন বাতিল ছিল। ওই শেষের দিকে সন্ধ্যের দিক থেকে কিছু ট্রেন চলেছে, এইটা তুমি বলতে পারো। মানে একটা গোটা লাইনে মানুষের দ্য চিপেস্ট মোড অফ কমিউনিকেশনটাকে বন্ধ করে দেওয়া। মানে ট্রেন মানে কি, নিম্নবিত্ত মানুষের অল্প পয়সায় চলাচলের একটা বিরাট বড় মাধ্যম। তুমি ট্রেন বলছো, তুমি মেট্রো বলছো না কেন তাহলে? কালকে মেট্রো বন্ধ ছিল। এমনিতে তো কবি সুভাষ অব্দি মেট্রো চলতো, সেটাও বন্ধ করে দিয়েছে। এখন শহীদ ক্ষুদিরাম এবং কবি সুভাষ কবে খুলবে কেউ কিছু জানে না। শহীদ ক্ষুদিরাম অব্দি মেট্রো চলছিল, কালকে হঠাৎ করে সেইটা দক্ষিণেশ্বর থেকে বন্ধ হয়ে গেল। সেটা মহাত্মা গান্ধী রোড পর্যন্ত চালানো হলো, তারপরে চালানো হলো হচ্ছে কি তোমার ময়দান পর্যন্ত। কালকে ময়দানের পরে খুব বেশি মেট্রো চলেনি। আর তার থেকে বড় আজকে পর্যন্ত, ইভেন আজকে পর্যন্ত ওই কোনো মেট্রো শহীদ ক্ষুদিরাম যাচ্ছে, কোনো মেট্রো মহানায়ক উত্তম কুমার যাচ্ছে। এত বড় বড় মাসনাদে বসে আজকে মানুষকে পায়ের তলায় পিষছেন। তাদের একটু মনে করিয়ে দেওয়া যে যে মানুষগুলো রাস্তায় মারা যাচ্ছে, যে মানুষগুলো গলা অব্দি বুক অব্দি জলে বাড়িতে বসে আছে, তাদের ভোটে কিন্তু ওরা এই মাসনাদে বসে আছে। যখন ধর্ষণ হয় প্রতিটা জায়গায়, যখন তৃণমূলের হচ্ছে গিয়ে যোগসূত্র বেরোয়, তৃণমূল করে ডিরেক্ট মনোজিতের মতো কেস, ডিরেক্ট যোগসূত্র বেরোয়, মমতা ব্যানার্জি দায় নেন তো? তখন বলেন যে বহিষ্কার করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, আগে ছিল এখন নেই। কোনোটাই দায় নিয়েছেন? যেটাই দায় নেবে। দায় সরকারের, দায় সিএসসি। অবিলম্বে এই যে নিকাশি ব্যবস্থার এই যে দুর্দশা, বেহাল দশা, সেই বেহাল দশাকে হচ্ছে গিয়ে ঠিকভাবে পরিচালনা করতে হবে, ড্রেনেজ সিস্টেমকে ভালো করতে হবে। এবং এই যে গোটা কলকাতা শহর জুড়ে এত আলোর রোশনাই, সেই আলোর রোশনাইয়ের পিছনের এই যে অন্ধকার, যার নাম এই যে ওপেন ওয়্যারিং গোটা কলকাতা শহর জুড়ে, এইটাকে অবিলম্বে হচ্ছে সিএসসি কে দেখভাল করে বন্ধ করতে হবে।